ঠিক আছে ভাই, আমি মনে হয় সেই পরীক্ষা দিয়েছি। আমি যদি সেই পরীক্ষিত নেতা হই, আমি আসলে আগে কখনো শুনি মজা পাইছি। কথাবার্তা হয়েছে, এই জন্য আজকে সকাল আস্তে আস্তে 4টা বেজে গেছে। তা আমি আপনাদের এখানে আসতে একটু দেরি হয়, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে ভাই, এই জন্য ক্ষমা করবেন, কারণ 17 বছরে এই টাইপের মিটিং করারই তো সময় পাই নাই। আপনাদের এই চিপা দিয়া, এই রেল লাইন দিয়ে কতবার হাসছি, আর মাস্ক পরে আপনাদেরকে দূর থেকে দেখছি, জিজ্ঞেসও করতে পারি নাই ভাই কেমন আছে। জিজ্ঞেস করলে যদি আবার কেউ দেখে ফেলে, আরেক বিপদ। আমি ওই সাদুল্লাহ বাজারে এক মিটিং এ আপনাদের এইখান থেকেই গেছিলাম, ওখানে মিটিং করতেছি, হঠাৎ করে এক ছেলে এসে আমাকে বলে যে ভাই রাস্তার মধ্যে দাঁড়ায় মিছিল করে কি লাভ হবে, হাসিনা তো যাবে না। আমি বললাম যে তুমি কিভাবে জানো হাসিনা যাবে না? তখন ভাবলাম যে ও আওয়ামী লীগের সেক্রেটারি, আমি আগে জানতাম না। তা আমি তো বুঝে ফেললাম, দিল মে কুছ কালা হ্যায়। তখন আমি ভাবলাম যে এখানে প্রোগ্রাম করব, ও দেখে আবার এক চিপাই যায়, এক ফোনও দিতেছে। তখন ভাবলাম পুলিশকেই ফোন দেয়। 71 সালে যেমন একটা দল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যে এই কাজটা করেছিল, ঠিক সেম কাজটা আওয়ামী লীগ গত 17 বছর করেছে আমাদের। ঠিক আছে না ভাই? এবং এটা করলে পরে পরিণাম কি হয়? 71-এ জামাতে ইসলামের যে পরিণাম হয়েছিল, ঠিক আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে এই কাজটা করছে বইলা তাদের আরো বেশি পরিণাম খারাপ হয়েছে। আমি এই জন্য বললাম যে আপনাদের এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আমার বড় হওয়া। যেহেতু ইদানিং নির্বাচনও চলে আসছে খুব তাড়াতাড়ি, আসলে নির্বাচনটা আমরা যখন চাই, নির্বাচনটা হচ্ছে না ঠিক করে। নির্বাচনের মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে, প্রতিদিন নতুন নতুন করে ষড়যন্ত্র করে। আর ছোট ছোট দল, আওয়ামী লীগ না থাকাতে এখন বড় দল বিএনপি, এখন বিএনপি কে কিভাবে একটু ছোট করবে এই ধান্দাই সারাদিন থাকে। আমাদের যে প্রধান উপদেষ্টা ভদ্রলোক, নোবেলিস্ট মানুষ, তো অনেক মেধাবী, মাথার মধ্যে অনেক বুদ্ধি রাখে। উনি একসময় বলছিল যে আমি তো বড় মাঠের প্লেয়ার, ছোট মাঠে আমি খেলতে পারি না। উনি বুঝাইতে চাচ্ছিলেন যে আমি যে মাঠের নামছি, মাঠটা কিন্তু আমি দখল করে নেব। আমরা তখন বলছি যে মাঠটা দখল করলে তো মানুষ লাগবে। আপনি তো একবার 111-এর সময় একটা দল করতে আসছিল, পরে উনি আর এই দলটা করতে পারে নাই। ক্ষমতায় আসবেন এমন একটা মানুষ, যেই মানুষটা 17 বছর 17 কোটি মানুষের ভাগ্যের জন্য কষ্ট করে যাচ্ছেন, যেই মানুষটা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, যেই মানুষটা গতকালকে 3 দিন আগে বিবিসি সাক্ষাৎকারে বলেছেন আমি এই বাংলাদেশের মানুষের জন্য জীবনে কত কষ্ট করছি তা বলে আমি শেষ করতে পারবো না। শুধু 2-3টার কথা উনি উল্লেখ করেছেন। উনি বলেছেন আমি অসুস্থ, আমি একজন সুস্থ মাকে বাংলাদেশে রেখেছিলাম, সেই মাকে আমি এখন অসুস্থ দেখি। আমি একটা সুস্থ ভাইকে রেখে গিয়েছিলাম, এখন আমি সেই ভাইকে লাশ দেখেছি। আমি একটা বাবার বাড়ি ছিল, যেই বাড়ি থেকে উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, যেই বাড়িতে উনি রাষ্ট্রপতি হওয়ার পরেও এই বাড়ি উনি ছাড়েন নাই। রাষ্ট্রপতির বাড়ির ভাড়া ছিল 5 লাখ, যে বাড়িতে থাকতেন তা ছিল 1 লাখ টাকা মূল্যমানে। অথচ উনি 1 লাখ টাকার বাড়িতেই থাকতেন। উনি বলতেন বাকি 4 লাখ টাকা কুশাগরে জমা করে দাও। সেই বাড়ি একজন সেনা প্রধানের বাড়ি, যেটা রাষ্ট্রপতি থেকেছেন, সেই বাড়ি থেকে কোনো কথা ছাড়া এক কাপড়ে একজন মানুষকে বের করে দেয়। তখনই আমার আল্লাহ বলেছেন তুমি একজনকে এক কাপড়ে বের করেছো, আর আমি তোমাকে গোষ্ঠী সহ বাংলাদেশ থেকে বের এবং কিশোরগঞ্জের মাটি, সোহেল ভাই, সোহেল ভাই। যেদিন উনি বের হয়ে যায়, এদিন আর ডানে বামে তাকাতে পারে নাই।
সেনাপ্রধানকে বলেছিলেন আমি একটা বক্তৃতা দিয়ে যাই। সেনাপ্রধান বলছেন যে পাপা আমার কাছে আর মাত্র 3 মিনিট টাইম, 3 মিনিটের মধ্যে যদি আপনি মালগাড়িতে না উঠেন, মালগাড়ি মানে হেলিকপ্টারেরও মালগাড়ি আছে, আমাদের যেমন পিকআপ আছে না, কাঁচা বাজারে মাল নেই, আমরা যেমন প্রাইভেট কার চালাই, ওই বিমানেও এমন মালগাড়ি আছে। কারণ বিমান আনলে বাংলাদেশের মানুষ দেখে ফেলবে, তখন কি হয় সেটা তো বলা যাচ্ছে না। তখন বলছে আপনার জন্য একটা মালগাড়ি এনেছি। উনি জিজ্ঞেস করলেন মালগাড়ি কেন, আমি এটাতে উঠবো কেন? যে ম্যাডাম এটাতে যদি আপনি না উঠেন তাহলে মানুষ দেখে ফেলবে, পরে কি হয় সেটা আর বলা যাবে না। তখন তার ছেলে জয় তাকে ফোন দিল যে মা আর বাড়াবাড়ি করো না, যা হয়েছে হয়েছে, তুমি তাড়াতাড়ি উঠো। উনি উঠে গেলেন, কাপড়ও নিতে পারে নাই, এমন কিছু কাপড় ফেলে দিয়েছে, সেই কাপড় পরে আপনারা তো টেলিভিশনে দেখেছেন। আমি আর এগুলি একটু লজ্জাশরম লাগে, তো মহিলা মানুষ সবকিছুর পরে তো আমাদের বোন ছিল, যেহেতু শেখ মুজিবের কন্যা হিসেবে তো আপাই রাখি। আপা যদি কাপড় না থাকে ভাই হিসেবে তো আমরাও লজ্জিত হই, কিন্তু আপা যদি কুকাম করে দৌড়ের সময় যদি কাপড় ফালায় তখন কি ভাই আমার দোষ? তখন যার দোষ সেই সামলাবে। শ্রীলঙ্কাতে দেখেছেন না কাপড় কিভাবে ফালাইছে? লাস্ট যে কাপড়টা ছিল পাবলিক বলছে এটাও খুলতে হবে, পরে ওই মন্ত্রী সাহেব পানিতে পড়ে বলেছে ঠিক আছে আমি এইটাও খুলে ফেললাম, ঠিক আছে এবার মাফ করে দিলাম। সুতরাং শেখ হাসিনা আমাদের নেত্রীকে যে কষ্ট দিয়েছেন আল্লাহ ওনাকে এর চেয়ে বেশি দিয়ে দিয়েছেন। এখন ওখানে বসে বসে ষড়যন্ত্র করতেছেন কোনোভাবে দেশটাকে আবার নষ্ট করা যায় কিনা। এই জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ যদি ভারতকে ঘৃণা করে, বাংলাদেশের মানুষকে যারা হত্যা করেছে, যিনি যেই মহিলার নির্দেশে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, যারা আমাদের ওয়াসিমকে, মুগ্ধকে, সাইদকে গুলি করেছে, যারা আমার শিশু সন্তান ছাদে মায়ের কোলে হাঁটতেছিল, মা খুশি করে বলেছিল বাবা হেলিকপ্টার দেখো। তা আমাদের মায়েরা তো ছোটবেলায় হেলিকপ্টার দেখলে আমাদেরকে দেখাতো, ঠিক আছে না ভাই? দেখিয়েছে হেলিকপ্টার তার শিশুকে, আর তৎক্ষণাতেই সেই হেলিকপ্টার থেকে সেই শিশুর উপর গুলি চলে আসলো। এভাবে 58 জন শিশুকে হত্যা করেছে। এই সমস্ত কিছুর যে খুনি শেখ হাসিনা, তাকে ভারতে বসিয়ে রেখেছে, ওখানে বসে কনস্পিরেসি করে। এই জন্য তারেক রহমান সাহেব বলেছেন আমাদের খুনিকে যদি আপনি ভারতে রাখেন, তাতে যদি বাংলাদেশের মানুষ আপনাকে না দেখতে পারে, আপনাকে ঘৃণা করে, ভারতকে ঘৃণা করে, তাহলে আমি তারেক রহমান ও 16 কোটি মানুষের পক্ষে আমিও সেই ভারতকে ঘৃণা করি। যদি বিশ্বাস করেন হাসিনাকে ফিরিয়ে দেন, 13 তারিখে বিচারের রায় আছে, আমরা তার সর্বোচ্চ সাজা আশা করি, যেই মানুষ আমাদেরকে হত্যা করেছে। তাই আমি আর কথা আজকে রাতে আর বাড়াবো না।